হ্যালো। তো দেখো, আমি এর মধ্যে সিনেমা অনেক দেখেছি, বাট আমার ভিডিও করা হচ্ছে না কিছু প্রবলেমের জন্য। এখন আমরা এই ভিডিওটার মধ্যে ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইনের রিভিউ করব। তো ফাইনাল ডেস্টিনেশনের এই 6 নম্বর সিনেমা, 5 নম্বর সিনেমাটা বেরিয়েছে আজ থেকে 14 বছর আগে, 2011 সালে। 14 বছরের গ্যাপে 6 নম্বর সিনেমা আসছে এবং এটাই বলা হচ্ছে যে ফাইনাল ফিল্ম, ঠিক আছে? এটার পরে আর নাকি আসবে না। তো কেমন ছিল গল্প এবং এই 6 নম্বর সিনেমা দেখার জন্য কি আগের 5টা সিনেমা সবকটা দেখতে হবে? নতুনত্ব কিছু কি আছে? এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিও দেখলে পরে পেয়ে যাবে। প্রথম কথা হচ্ছে কি যে গল্পের সাথে কানেকশন, আগের যা গল্প রয়েছে প্রথম দুটো সিনেমার মধ্যে গল্পের মধ্যে এগোচ্ছে এবং হালকা কানেকশন আছে প্রথম দুটো সিনেমা, একদম ফ্র্যাঞ্চাইজি প্রথম দুটো ফিল্ম। 3 নম্বর সিনেমা থেকে একটুখানি ডিস্ট্যান্ট হতে আরম্ভ করে, যেটা 3 নম্বর আর 4 নম্বরটা তুমি বলতে পারো যে কাইন্ড অফ মূল গল্পের থেকে অনেকটাই আলাদা। এবং 5 নম্বর যে সিনেমাটা, সেটা যখন শেষ হয় তখন বুঝতে পারা যায় ওটার এন্ডিং দেখে যে প্রথম গল্পটা, প্রথম সিনেমার গল্প এখান থেকে আরম্ভ হয়েছিল। এখন তারপরে আসতে হচ্ছে কি 6 নম্বর গল্পটা। আমাদের করোনারের যে ক্যারেক্টারটা আছে, যেটা আমাদের টনি টোড প্লে করেন, এই ক্যারেক্টারটা কিন্তু 3 আর 4-এ ছিল না। 5 নম্বর সিনেমাতে তিনি প্রেজেন্ট ছিলেন, 1 আর 2-এতে তো অবশ্যই ছিলেন, এবং এই 6 নম্বর সিনেমাতে ওনার ফাইনাল অ্যাপিয়ারেন্স রয়েছে। সেখানে ওনার যে অরিজিন সেটা একটুখানি হিন্ট করা হয়েছে, খুব বেশি ডিটেলস দেখানো হয়নি। এবার তোমরা মোটামুটি যারা জানো যে টনি টোড অলরেডি এক্সপায়ার করে গেছেন এবং তার লাস্ট কাজ হচ্ছে কি এটা, বা যারা তোমরা টনি টোডের অন্যান্য হরর ফ্র্যাঞ্চাইজি দেখেছো তারা মোটামুটি নস্টালজিক তোমরা হবে। যারা ওনাকে চেনো না বা জানো না তাদের ব্যাপারটা আলাদা। নাও আমি বলবো যে এর ফিল্মোগ্রাফি খুব ইন্টারেস্টিং এবং হরর জনরেতে ওনাকে লেজেন্ড হিসাবে কিন্তু কনসিডার কিন্তু করা হয়। ওনার দুর্দান্ত বিখ্যাত একটা সিনেমা যেটা রিমেক কিন্তু রিসেন্ট টাইমে হয়েছিল, যেটা আব্দুল ইয়া মন্টানা ওনার রোলটা কিন্তু প্লে করেছিল। মডার্ন যে রিমেক হয়েছে ওইটার কথা আমি বলছি। নাও ব্লাড লাইন্স শুরুর যে ডিজাস্টার যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটা মেবি ফ্র্যাঞ্চাইজির বেস্ট। ইভেন কি ফাইনাল ডেস্টিনেশন 2-এর ওই যে হাই রোডের মধ্যে পাইল আপের যে সিকোয়েন্স, সেটার থেকেও মেবি ভালো। ওকে, তো ওই ডিজাস্টার সিকোয়েন্স দিয়ে শুরু হয়, কিন্তু এখানে শুরুতেই বোঝা যায় যে গল্পটা প্রচুর আলাদা। কারণ এই যে ডিজাস্টারটা সেটা ড্রিমের মতো একজনের মনের মধ্যে খালি আসছে। আমরা সাধারণত কি দেখি যে একজন মানুষ সিচুয়েশনের মধ্যে রয়েছে, সে কাইন্ড অফ ফিউচারের একটা ভিশনের মতো প্রিমনিশনটা তারা পাচ্ছে দেখতে, এবং তারপর ঘটনাপত্র আনফোল্ড করে। তো এইখানে মেকাররা শুরুতেই রুল ব্রেক করে দিয়েছে। গোটা ডিজাস্টারটা যে দেখছে সে একটা ফিউচার টাইম লাইনে সে গিয়ে বসে আছে। এবারে সে জানে যে এই যে ডিজাস্টারটা সে দেখছে সেখানে তার ঠাকুমা রয়েছে। এখন তার ঠাকুমাকে তার পরিবারের কেউ চায় না যে সে তার ঠাকুমার সাথে কন্ট্যাক্ট করুক। তো কি হবে ঠাকুমার সাথে, ও ঠাকুমার সাথে কি হয়েছে সেটার ভিশন ও কেন ইন ফিউচারে গিয়ে কেন দেখতে পাচ্ছে, ঠিক আছে? সেইখান থেকে গল্প এগোতে শুরু করে এবং গল্প দুর্দান্ত এগোয়। যেরকম সাসপেন্স সেরকম থ্রিল, সেগুলো তো বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকটা ফাইনাল ডেস্টিনেশন ফিল্মে এই জিনিসগুলো থাকবেই, কিন্তু এইবারের গল্পটা মেবি সব থেকে ইউনিক। আমরা আজ অব্দি যত ফাইনাল ডেস্টিনেশন দেখে এসেছি সেখানে কীরকমভাবে হয় যে বন্ধু বান্ধবের গ্রুপের মধ্যে জড়িয়ে পড়েছে, যেটা প্রথম সিনেমাতে ছিল, যে এই যে কার্সটা ডেথের ট্র্যাপ থেকে বেরিয়ে আসা, ডিজাস্টার থেকে যাদের মরে যাওয়ার কথা তারা বেরিয়ে আসছে, এটা নয় কোনো বন্ধু বান্ধবের গ্রুপ, বা যেরকম 5 নম্বর সিনেমাতে দেখা হলো যে অফিস কলিগের গ্রুপ। কখনো কোনো ফ্যামিলিকে ইনভলভ করা হয়নি। এই সিনেমাতে ফ্যামিলিকে ইনভলভ করা হয়েছে, যেই জন্য নামটা হচ্ছে যে ব্লাড লাইন্স। ওকে, এবং ভাই সিনেমাটার এন্ডিং তো বাকি সমস্ত সিনেমাগুলোর মতনই ডার্ক। আর এটা আমি কোন সেন্সে বলছি তোমরা প্রত্যেকেই জানো যে ফাইনাল ডেস্টিনেশনের এন্ডে গিয়ে কি হয়, প্রত্যেকটা সিনেমার এন্ডে গিয়ে কি হয়, যে ভাই সব জিনিস থেকে পালিয়ে বাঁচা যায় না। কিন্তু এই সিনেমাটাকে যেই কারণে মানে অনেকেই বলছে বেস্ট,
যেভাবে স্টোরিটাকে হ্যান্ডেল করে, এবং রিয়েলি বলছি আমি, প্রথম দুটো সিনেমা যতটা ভালো, এটা কাইন্ড অফ প্রথম দুটো সিনেমাকেও কাইন্ড অফ এক্সিড করে যায় কিন্তু গল্পের লেভেলে যদি দেখি। এবং এত ইউনিক ওয়েতে মেকাররা 14 বছর বাদে সিকুয়েল নিয়ে আসছে, তারা খুব ভালো করে জানে যে আমরা এতদিন অবধি অডিয়েন্সকে যা খাইয়ে এসেছি সেটাই আবার যদি খাওয়ানোর চেষ্টা যদি করি তাহলে অডিয়েন্সের ইন্টারেস্ট থাকবে না। সেই জন্যে কিন্তু মেকাররা কিন্তু গল্প প্রোগ্রেশনের প্যাটার্ন এখানে কিন্তু অন্যরকম রেখেছে। আর তার সঙ্গে ডেথ সিকোয়েন্স, ভাই দেখো ডেথ সিকোয়েন্স এই সিনেমাতে শুরুতে যে ডিজাস্টার সিকোয়েন্স আছে সেটা তো দুর্দান্ত, তারপরের যে ডেথ সিকোয়েন্সগুলো যেগুলো আছে সেগুলো ভাই রিয়েলি বলছি ইট উইল প্লে উইথ ইউর মাইন্ড। অডিয়েন্স যারা ফাইনাল ডেস্টিনেশন দেখেছে বহুদিন ধরে, তারা মোটামুটি গেস করতে থাকে যে এবার এখান থেকে এভাবে অ্যাক্সিডেন্টটা কি হবে, এবার এইভাবে জিনিসটা হবে। না হলে একটা ট্রোপ যেটা বারবার ইউজ করে যে হাওয়া দিচ্ছে, জল কোনো সার্কিটের ওপর পড়ছে, অথবা জলের ট্রেল ভিকটিমকে ফলো করে করে বারবার যাচ্ছে, এখানে সেই সমস্ত ট্রোপ কিন্তু কম ইউজ করেছে। তার বদলে যেটা করেছে যে ফলস ট্র্যাপ তৈরি করে অডিয়েন্সকে ভাবতে বাধ্য করছে যে এবার এভাবে গিয়ে মরবে, কিন্তু অডিয়েন্স যেভাবে ভাবছে সেভাবে কিন্তু মরবে না, ওই সেম এলিমেন্ট দিয়ে ওই সেম ট্র্যাপের অন্যভাবে গিয়ে ইউজ হবে। এবং প্রত্যেকটা ডেথ সিকোয়েন্স যেরকম ক্রুয়েল সেরকম গাট রেঞ্চিং, ঠিক আছে, এবং লিটারলি অডিয়েন্সকে না ট্রিক করার চেষ্টা করে প্রত্যেকটা ডেথ সিকোয়েন্স। ইভেন কি একটা ডেথ তো এরকম রয়েছে যে ভাই তোমরা ভাববে যে ভাই মরে গেছে, তারপর দেখা গেল যে না মরেনি, এবং মরে যে নি পরে মরবে সেটা যেভাবে মরবে না, লাইক জাস্ট এবার দেখো আমি ব্লাড লাইন দেখার আগে 5খানা সিনেমা আমি রিভিজিট করে আমি 6 নম্বর সিনেমাটা দেখতে গেছি। এইখান থেকে আমি এই কোয়েশ্চেনে ঢুকি যে এই 6 নম্বর সিনেমাটা দেখার জন্য কি আগের 5টা দেখতে হবে? দেখো ফাইনাল ডেস্টিনেশনের কনসেপ্ট বোঝার জন্য প্রথম দুটো সিনেমা দেখলে পরেই এনাফ, 3, 4, 5 না দেখলেও চলে, কারণ গল্পের কিন্তু এরকম নয় যে এই ক্যারেক্টার পরের সিনেমাতে গিয়ে অ্যাপিয়ার করছে, সেটা একমাত্র প্রথম আর সেকেন্ডেই হয়। প্রথম সিনেমাতে একজন সার্ভাইভার ছিল যে সেকেন্ড সিনেমাতে কন্টিনিউ হয়, তারপর থেকে কিন্তু সার্ভাইভারের গল্পও নেই এবং যথেষ্ট টাইম জাম্প করে, কারণ সেকেন্ড সিনেমাটা আর থার্ড সিনেমাটার মধ্যে গল্পের মধ্যে টাইম জাম্প কিন্তু অলমোস্ট 6 বছরের কিন্তু ছিল। ফোর্থ সিনেমাতে তো আগের কোনো ইনসিডেন্ট আগের কোনো কিছুকে মেনশনই করা হয়নি। 5 নম্বরে গিয়ে বোঝা গেছে যে এটা ওটার প্রিকুয়েল থেকে টেনে নিয়ে আসছে, ঠিক আছে, এবং 5 নম্বরে গিয়ে নতুন রুল আসে যে কাউকে তুমি যদি খুন যদি করো তার লাইফ লাইনটা তুমি পেয়ে যাচ্ছ, ওটা আগে কিন্তু ছিল না। এবার যেহেতু আমি রিসেন্টলি 5টা সিনেমাই দেখেছি ব্লাড লাইন দেখার আগে, আমি তোমাদেরকে কনফিডেন্টলি বলতে পারি যে 3, 4 আর 5 তোমরা টোটালি স্কিপ করে শুধুমাত্র 1 আর 2 যদি দেখো তোমরা পুরো আইডিয়াটা পেয়ে যাবে কে কি বৃত্তান্ত কি হয় এই সিনেমাতে। এইবারে ফ্রেশ মাথা নিয়ে 6 নম্বর সিনেমাটা দেখতে যাও, তারপরে বাড়ি ফেরত এসে 3, 4, 5 দেখতে পারো। 4 নম্বরটা অ্যাকচুয়ালি বেকার একটা সিনেমা, 4 নম্বরটা স্কিপও করতে পারো। 4 নম্বরে কিছু ডেথ সিকোয়েন্স ভালো আছে, কিন্তু 4 নম্বরটা কাইন্ড অফ বেকার। 4 নম্বর সিনেমাটা দেখে মনেই হয় না যে ফাইনাল ডেস্টিনেশনের সাথে এর কোনো রকম কোনো কানেকশন আছে, ঠিক আছে। 3 নম্বর সিনেমাটা ঠিকঠাক সেকেন্ড সিনেমাটার মতনই যায়, কিন্তু 3 নম্বর সিনেমাটা যে দুর্বল সেটা বুঝতে পারা যায়। তবে 3 নম্বরেও কিছু ইউনিক কিছু দেখো, ফাইনাল ডেস্টিনেশনের প্রত্যেকটা সিনেমাতেই একটা ব্যাপার, এই যে ইউনিক ডেথ ট্র্যাপ, ইউনিকভাবে প্রত্যেকটা সার্ভাইভার মারা যাচ্ছে, এটা কিন্তু সব কটা সিনেমাতেই রয়েছে ভাই। প্রত্যেকটা সিনেমাতেই ভালো ভালো ডেথ সিকোয়েন্স কিন্তু রয়েছে। এবার তুমি কি শুধুমাত্র ডেথ সিকোয়েন্স এনজয় করতে চাও? যদি সেটা না যদি হয় তাহলে 4 নম্বর সিনেমাটা ইজিলি স্কিপ করতে পারো। আমি দেখেছি 5খানাই, আমি এনজয় করেছি, এবং 5টা সিনেমারই বিশেষত্ব হচ্ছে গিয়ে, এবং 6 নম্বর সিনেমাটা জানো তো ফ্র্যাঞ্চাইজির সব থেকে বড় সিনেমা, 1 ঘন্টা 50 মিনিট। আগের যে 5টা সিনেমা 1 ঘন্টা 31 মিনিট, 1 ঘন্টা 20 মিনিটও আছে, ঠিক আছে, 1 ঘন্টা 31 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট এগেন, তার বেশি ওরা কিছুতেই টানে না। 6 নম্বর সিনেমাটা আমি দেখলাম যে 1 ঘন্টা 50 মিনিট লেংথ,
এবং সেটার কারণও আছে। এখানে প্ল্যানটা যথেষ্ট ইল্যাবরেট এবং ওরা অলরেডি যা যা আমরা জানি ফাইনাল ডেস্টিনেশনে সেই জিনিসটাকেই কাইন্ড অফ রিইনভেন্ট করে এইবারে টার্গেট চুজিংটা যেভাবে হয় না, যে ফ্যামিলির মধ্যে জিনিসটাকে নিয়ে আছে, ভীষণ ইন্টারেস্টিং এবং ক্লাইম্যাক্স তো দুর্দান্ত। গোটা সিনেমাটার মধ্যেই অ্যাকচুয়ালি শুরুটা সব থেকে ভালো, মাঝখানের যে পোর্শনটা খুবই ইন্টারেস্টিং, শেষেও খুব স্ট্রংভাবে কিন্তু শেষ করা হয়েছে। ওকে, নাও আমি তোমাদেরকে বলবো, যারা ফ্যান রয়েছে তাদেরকে বলার কোনো দরকার নেই। আমি হলে দেখতে গেছি এবং আমি দেখলাম যে ভাই 40% 50% মতো হল কিন্তু পুরো ভর্তি। তার মানে এই সিনেমার কিন্তু ফ্যান বেস কিন্তু আছে। আর ফাইনাল ডেস্টিনেশন মাইরি বলছি, সেকেন্ড যে পার্টটা, যেটাকে এতদিন অবধি ফ্র্যাঞ্চাইজি বেস্ট কনসিডার করা হতো, ওটার শুরুতে যে ডিজাস্টার সিকোয়েন্সটা রয়েছে ভাই, ওটা হচ্ছে কি ভাই, প্যারানয়িয়া আর ফিয়ার চড়ানোর জন্য এনাফ। লোকজন আমেরিকাতে লোকজন হাইওয়েতে আস্তে গাড়ি চালায় ওই সিনটার জন্য, আর ওরা ওই গাছের গুড়ি ভর্তি ট্রাক ওরা এখানে সেটাকে ট্রিবিউট দিয়েছে। ঠিক আছে, কিছু কিছু জায়গাতে ওরা ট্রিবিউট হিসেবে ওরা ইউজ করেছে। ইভেন কি ওই যে কাঠের যে লগ না, যে বড় বড় কাঠের, ওই জিনিসটাকে যেভাবে 6 নম্বর সিনেমাতে ইউজ করেছে ভাই, আমি বেশি বললে পরে স্পয়েল হয়ে যাবে, বাট এগুলো শুধুমাত্র ফ্যানারাই কিন্তু স্পট করতে পারবে যে ওকে চলো এখানে এই জিনিসটা করলো। অ্যাবসলিউটলি এন্টারটেইনিং এবং খুব আনএক্সপেক্টেড একটা ব্যাপার যে ফাইনাল ডেস্টিনেশনকে কেউ কোনোদিন খুব একটা সিরিয়াসলি নেয়নি। সিনেমাগুলো খুব মজার, এন্টারটেইনিং, তার মধ্যে যেহেতু মানুষজন মরছে তাই স্ল্যাশার মার্কে একটা ভাইব কিন্তু আছে, কিন্তু অত অবধি। এবং যাদের ওসিডি রয়েছে বা যারা খুব, আমার বাবা যেরকম, এইটা এই কর না হলে এক্ষুনি এই হয়ে যাবে, ঠিক আছে, এই সুইচ অফ করে দে নাহলে এক্ষুনি আগুন জ্বলে যাবে, এই দরজাটা লাগা নাহলে চোর খুব এসে পড়বে, এই যে অতি সাবধানী যে বাবারা যে এক্সিস্ট করে বাঙালি সমাজে, তাদের জন্য ফাইনাল ডেস্টিনেশন। কিন্তু তাদের ক্ষেত্রে সব সিনেমা দেখানো পসিবল তো নয় না। আমি দেখলাম, আমি হেভি এনজয় করেছি। তোমাদেরকে বলবো যারা ফ্যান রয়েছে, আমি জানি যে এসব খুব নিশ টপিক, এগুলোতে ভরে ভরে লোকে দেখতে আসে না। তোমরা যারা ব্লাড লাইন দেখবে কি দেখবে না ভাবছো, লেট মি টেল ইউ ওয়ান থিং ভেরি ক্লিয়ারলি, দিস ইজ দ্য ফ্র্যাঞ্চাইজ বেস্ট ফিল্ম। হ্যাঁ, সেকেন্ড ফিল্মটার পরেও আমি এটা বলছি, এটার গল্প অ্যাকচুয়ালি প্রথম দুটো সিনেমা যে দুটো সব থেকে ভালো, তার থেকেও ভাই ইম্প্রুভমেন্টে ভাই নিয়ে যায়, তো অ্যাপ্রিসিয়েট তো করতেই হবে। অভিনয়ের কথা যদি বলি, আমাদের মেন যে প্রোটাগনিস্ট সে একজন মহিলা এবং সে বোধহয় মেক্সিকান কোনো মহিলা। ভাই সাধারণত খুব ভালো অ্যাক্টিং আমি দেখি না, যখন এই ডাইভার্সিফাই করার জন্য, ইনক্লুসিভিটি করার জন্য বিভিন্ন রেস থেকে যখন এথনিসিটি থেকে লোকজন তুলে যখন নিয়ে আসে, তখন তাদেরকে এই ওক জেনারেশনকে খুশি করার পারপাস সলভ তো হয়ে গেল, কিন্তু তাদের অ্যাক্টিং স্কিল ভালো হয় না। কিন্তু এই মহিলা যিনি এই সিনেমার মেন প্রোটাগনিস্ট, ঠিক আছে, তিনি কিন্তু ভাই দুর্দান্ত অভিনয় করেছে এবং ও যে ওর গোটা ফ্যামিলিকে কনভিন্স করে বাঁচানোর চেষ্টা করছে ভীষণ এভিডেন্ট, এবং ওর পারফরমেন্স এত ভালো যে তুমি ওর জন্য রুট করবে, তবে বেশি রুট করো না। ফাইনাল ডেস্টিনেশনে কারোর জন্য, কোনো ক্যারেক্টারের জন্য বেশি রুট করতে নেই। এই কথাটা আমি কেন বলছি, যারা ফাইনাল ডেস্টিনেশন হয়তো এই ভিডিও দেখে প্রথমবার দেখতে যাবে তারা বুঝতে পারবে, আর যারা অলরেডি দেখেছে জানে তারা বুঝতে পারবে যে আমি কথাটা কেন বলছি। এনিওয়ে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, চলো টাটা, বাই, আবার যেন দেখা পাই।